গল্পের নাম চিড়িয়াখানা। লেখক শ্রী শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। ব্যোমকেশ খানিকক্ষণ বাহিরের অপসৃয়মান আলো আধারে পানে চাহিয়া রহিল। তাহার ললাটে চিন্তার ভ্রুকুটি। সে বলিল, বড়লক্ষ্মী একবার আমার হাত ধরেছিল, লক্ষ্য করেছিলে? বুঝলাম, তা আবার করিনি। তুমিও তো দুহাতে তার হাত ধরে কত আদর করলে দেখলাম তো। ব্যোমকেশ ফিকা হাসিল। আদর করিনি, সহানুভূতি দেখাচ্ছ। কিন্তু আশ্চর্য, বড়লক্ষ্মীর বাহাতের তর্জনীর ডগায় কড়া পড়েছে। বললাম, এ আর আশ্চর্য কি? যারা সেলাই করে তাদের আঙুলে কড়া পড়েই থাকে। ব্যোমকেশ চিন্তা ক্লান্ত মুখে সিগারেটে একটা সুখ টান দিয়া সেটা বাহিরে ফেলিয়া দিল। তারপর আবার লম্বা হইয়া শুইল। সে রাত্রে বাসায় ফিরিতে রাত্রি 11:30 বাজিল। আর কোনো কথা হইল না। তাড়াতাড়ি আহার সারিয়া শুইয়া পড়িলাম। ঘুম ভাঙিল মাথার মধ্যে ঝনঝন শব্দে। তখনও ভালো করিয়া ভোর হয় নাই। মনে হইল কানের কাছে কাঁসর ঘণ্টা বাজিয়া উঠিল। কয়েকদিন আগে ঘুমের মধ্যে এমনি আর্ত আহ্বান আসিয়াছিল। আজ আর বিছানায় বসিয়া থাকিতে পারিলাম না। তাড়াতাড়ি পাশের ঘরে গিয়া দেখিলাম ব্যোমকেশ ইতিমধ্যেই আসিয়া টেলিফোন ধরিয়াছে। আমি তক্তা বসে পাশে বসিয়া এক তরফা সংলাপ শুনিলাম। হ্যালো বিজয়বাবু, কি কি হয়েছে? মারা গেছে? কখন? কি হয়েছিল? আমি যেতে পারি, কিন্তু এখন গিয়ে আর লাভ কি? আপনি বরং ইন্সপেক্টর বরাটকে ফোন করুন, তিনি সব ব্যবস্থা করবেন। হ্যাঁ হ্যাঁ, পোস্টমর্টেম হওয়া চাই, আর ওষুধের শিশিটার পরীক্ষা হওয়া দরকার। আচ্ছা আচ্ছা। টেলিফোন রাখিয়া ব্যোমকেশ একটা আরাম চেয়ারে বসিল। আমার ঠোঁটের কাছে যে প্রশ্নটা ধরফর করিতেছিল তাহা বাড়ি হইয়া আসিল। খেয়ে গেল? ব্যোমকেশের চোখে মুখে যেন দুঃস্বপ্নের জড়তা লাগিয়াছিল। সে মুখের উপর হাত চালাইয়া তাহা সরাইয়া দিবার চেষ্টা করিল। বলিল, পানুগোপাল, কিছুক্ষণ আগে তার মৃতদেহ পাওয়া গেছে। বোধহয় কালে ওষুধ দিয়েছিল। ওষুধের শিশিটা ছিপি খোলা অবস্থায় পাওয়া গেছে। ওষুধে বিষ মেশানো ছিল। বিষের জ্বালায় সে ঘর থেকে ছুটে বেরিয়ে আসে, বারান্দা থেকে নিচে পড়ে যায়। সেইখানেই মৃত্যু হয়েছে। আমারই দোষ। আমার ভাবা উচিত ছিল, পানু যদি সত্যিই কোনো কিছু গুরুতর কথা জানতে পেরে থাকে তাহলে তার প্রাণের আশঙ্কা আছে। কেন আমি সাবধান হইনি? কেন তাকে সঙ্গে করে নিয়ে আসিনি? কিন্তু কাল বিজয় বললে ওটা একটা ইডিয়েট, ওতে কিছুই বলবার নেই। আমার মনও সেই কথায় ভিজে গেল। ব্যোমকেশ হঠাৎ চুপ করিল। তাহার তীব্র আত্মগ্লানির মধ্যে আবার কোনো নতুন সংশয় মাথা তুলিয়াছে। সে মুখের উপর একটা হাত ঢাকা দিয়া নীরব হইয়া রহিল। তারপর সকাল হইল। পুটিরাম চা দিয়া গেল। ব্যোমকেশ কিন্তু চা স্পর্শ করিল না, একটা সিগারেট পর্যন্ত ধরাইল না। মোহগ্রস্তের মতো মুখের উপর হাত চাপা দিয়া আরাম চেয়ারে পড়িয়া রহিল। আমার মনটা বিকল হইয়া গিয়াছিল। পানুগোপাল ছেলেটা প্রকৃতির কৃপণতায় অসুস্থ দেহ লইয়া জন্মিয়াছিল, কিন্তু সে নির্বোধ ছিল না। তার হৃদয় কৃতজ্ঞতা ছিল। নিশানাথবাবু তাহাকে ভালোবাসিতেন। আমারও তাহাকে ভালো লাগিয়া গিয়াছিল। তার এই যন্ত্রণাময় মৃত্যু সংবাদ কাঁটার মতো মনের মধ্যে বিধিয়া রহিল। বেলা 12টার সময় ব্যোমকেশ নিঃশব্দে উঠিয়া স্নানাহার করিল। তারপর পাখা চালাইয়া শয্যায় শয়ন করিল। সে যে দিবানিদ্রা দিবার জন্য শয়ন করিল না তাহা বুঝিলাম। পানুগোপালের মৃত্যুর জন্য সে নিজেকে দোষী মনে করিতেছে। একান্ত নিভৃতে নিজের সঙ্গে বোঝাপড়া করিতে চায়, এবং যে অদৃশ্য নরঘাতক পরপর 2টি মানুষকে নিঃশব্দে পৃথিবী হইতে সরাইয়া দিল, তাহার ছদ্মবেশ অপসারিত করিয়া তাহাকে ফাঁসিঘাটে লটকাইবার পন্থা আবিষ্কার করিতে চায়। অপরাহ্নে দুইজনে নীরবে বসিয়া চা পান করিলাম। ব্যোমকেশের মুখখানা শান দেওয়া খুরের মতো হিংস্র এবং কঠিন হইয়া রহিল। সন্ধ্যার সময় পোস্টমর্টেম রিপোর্ট লইয়া প্রমোদ বরাট আসিল। ব্যোমকেশের হাতে রিপোর্ট দিয়া বলিল, নিকোটিন বিষে মৃত্যু হয়েছে। ওষুধের শিশিতেও নিকোটিন পাওয়া গেছে। ব্যোমকেশ বরাটের সম্মুখে সিগারেটের টিন রাখিয়া পুটিরামকে আরেক দফা চায়ের হুকুম দিল। রিপোর্ট পড়িয়া কোনো মন্তব্য না করিয়া আমার হাতে দিল। রাত্রি 10টা হইতে 11টার মধ্যে মৃত্যু হইয়াছে। পানুর নাকের কানের মধ্যে ক্ষত ছিল। রাত্রে শয়নের পূর্বে শিশির ওষুধে তুলা ভিজাইয়া কানে দিয়াছিল। ইহা তার প্রাত্যহিক কর্ম। কিন্তু কাল কেহ
অলক্ষিতে তাহার ওষুধে বিষ মিশাইয়া দিয়া গিয়াছিল। বিষ রক্তের সহিত মিশিবার অল্পকাল মধ্যেই মৃত্যু হইয়াছে। তাহার দেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায় নাই। পোস্টমর্টেম রিপোর্ট ও বরাটের মুখের কথা হইতেই এই তথ্যগুলি প্রকাশ পাইল। ব্যোমকেশ জিজ্ঞাসা করিল, মৃতদেহ কে প্রথম আবিষ্কার করে? বরাট বলিল, নেপালবাবুর মেয়ে মুকুল। ব্যোমকেশ কিছুক্ষণ বরাটের পানে চাহিয়া রহিল, তারপর বলিল, এবারেও মুকুল? আশ্চর্য! বরাট বলিল, যা শুনলাম, ভোর রাত্রে উঠে বাগানে ঘুরে বেড়ানো মেয়েটার অভ্যেস। আপনি খোঁজখবর নিয়েছিলেন? সকলকেই সওয়াল করেছিলাম, কিন্তু কাজের কথা কিছুই পেলাম না। পানু যে ওষুধ কানে দিত, সেটা কি ভুজঙ্গধরবাবুর দেওয়া ওষুধ? হ্যাঁ, ওষুধের সেট গ্লিসারিন আর বরিক পাউডার ছিল। ভুজঙ্গধরবাবু বললেন তিনি মাসে ১ শিশি পানুকে তৈরি করে দিতেন। পানু তাই কানে দিত। কাল রাত্রি ১০টার আগে কোনো সময় হত্যাকারী এসে তার শিশিতে নিকোটিন মিশিয়ে দিয়ে গিয়েছিল। সম্ভবত পানু তখন খেতে গিয়েছিল। কে কখন খেতে গিয়েছিল খবর নিয়েছিলেন? সকলে একসঙ্গে তো খেতে যায়নি। কেউ আগে গেছে, কেউ পরে। পানু খেতে গিয়েছিল আন্দাজ ১:৩০টার সময়, অর্থাৎ আমরা চলে আসার পরেই। কাল রান্না করেছিল কে? দময়ন্তী আর মুকুল দুজনেই সারাক্ষণ রান্নাঘরে ছিল। কিছুক্ষণ চুপচাপ। পুটিরাম চা ও জলখাবার দিয়ে গেল। ব্যোমকেশ বলল, নিকোটিন? অজিত, লক্ষ্য করেছ দ্বিতীয়বার নিকোটিনের আবির্ভাব হলো? বললাম, হ্যাঁ, তার মানে সুনয়না। বরাট বলল, কিন্তু সুনয়না বা অন্য কোনো স্ত্রীলোক নিশানাথবাবুকে কড়িকাঠ থেকে ঝুলিয়ে দিতে পারে, এই প্রস্তাব আমরা আগেই খারিজ করেছি। ধরে নিতে হবে সুনয়নার একজন সহকর্মী আছে। ব্যোমকেশ বলল, সহকর্মী কিংবা সহকর্মিনী? একজন স্ত্রীলোকের পক্ষে যে কাজ অসম্ভব, দুজন স্ত্রীলোক মিলে সে কাজ সহজেই করতে পারে। কিন্তু আসল কথা হচ্ছে নিকোটিন। এ বিষ এরও থেকে। ইন্সপেক্টর বরাট, আপনি নিকোটিন সম্বন্ধে কিছু জানেন? বলার বইল, ওটা ভয়ঙ্কর বিষ, এইটুকুই জানি। আপনার মুখে সুনয়নার কথা শুনবার পর খোঁজখবর নিয়েও ছিলাম। দেখলাম ওষুধের দোকানে ওই মাল পাওয়া যায় না। কোথাও পাওয়া যায় কিনা সন্দেহ। যদি কোনো বড় ফ্যাক্টরিতে তৈরি হয় তো বলতে পারি না। এক হতে পারে যে ব্যক্তি বিষ ব্যবহার করছে সে নিজে একজন কেমিস্ট, কিংবা কোনো কেমিস্টকে দিয়ে বিষ তৈরি করিয়েছে। তা হতে পারে। কেমিস্ট্রি একজন হাতের কাছেই রয়েছে, নেপালগুপ্ত। যদি নেপালগুপ্ত হয়, সুনয়নার সঙ্গে তার কি সম্বন্ধ? বেটি হতে বাধা কি? আমি বললাম, নেপালবাবুর সঙ্গে দময়ন্তী দেবীরও যোগাযোগ আছে। তারা দুজনে হতে পারে। ব্যোমকেশ ক্লিষ্ট হাসিয়া বলল, দময়ন্তী দেবী আর বিজয় হতে পারে। বিজয় আর বনলক্ষ্মী হতে পারে। বনলক্ষ্মী আর দময়ন্তী হতে পারে। দময়ন্তী আর ভুজঙ্গধরবাবু হতে পারে। বনলক্ষ্মী আর ব্রজদাস হতে পারে। এমনকি মুশকিল আর নজরবেদিও হতে পারে। সম্ভাবনা অনেকগুলি রয়েছে, কিন্তু কেবল সম্ভাবনার কথা গবেষণা করে তো কোনো লাভ হবে না। পাকাপাকি জানতে হবে। বরাট জলযোগ শেষ করিয়া মুখ মুচিতে মুচিতে বলল, বেশ তো, পাকাপাকি জানবার একটা উপায় বলুন না। পুলিশের দিক থেকে আর কোনো বাধা নেই। পানুকে যে খুন করা হয়েছে, আমার কর্তারা তা স্বীকার করবেন। সুতরাং পুলিশের যা কিছু কর্তব্য সবই আমি করতে পারবো। এখন কি করতে হবে বলুন? ব্যোমকেশ বলল, ১. কলোনি সকলের কুঠি খানাতল্লাশ করে দেখতে পারেন, কিন্তু নিকোটিন অবশ্য পাবেন না। আমার মনে হয় রুটিন মাফিক কাজে কোনো ফল হবে না। বরং আপাতত কিছুদিন বসে থাকাই ভালো। চুপচাপ হাত গুটিয়ে বসে থাকবো? একেবারে হাত গুটিয়ে বসে থাকার দরকার নেই। ব্রজদাস আর রসিকের তলবার যেমন চলছে চলুক। রসিকের দোকানের খাতাপত্র পরীক্ষা করুন। আর কলোনিতে গুপ্তচর বসান। কে কখন বাইরে যাচ্ছে সেটা জানা বিশেষ দরকার। বরাট গাত্রোত্থান করিয়া বলিল, আজ থেকেই লোক লাগাবো ঠিক করেছিলাম, কিন্তু পানুর ব্যাপারে সব গোলমাল হয়ে গেছে। কাল থেকে হবে। কলোনিতে আর কারুর হঠাৎ মৃত্যুর কোনো যোগ নেই তো? ব্যোমকেশ কিছুক্ষণ চোখ বুঝিয়া রহিল, তারপর বলিল, বোধ হয় না। থাকলেও আমরা ঠেকাতে পারবো না। ২ দিন গোলাপ কলোনির দিক হইতে কোনো সাড়াশব্দ আসিল না। প্রমোদ বরাটও খবর দিল না। মৃত্যু ছায়াচ্ছন্ন কলোনির কথা যেন সকলে ভুলিয়াই গিয়াছে। ব্যোমকেশ টেলিফোনের দিকে চোখ রাখিয়া অতৃপ্ত প্রেতাত্মার মতো ঘুরিয়া বেড়াইতে লাগিল। ২-১ বার আমরা দাবার ছক সাজিয়া বসিলাম, কিন্তু ব্যোমকেশ অন্যমনস্ক হইয়া রহিল। খেলা ঠিক জমিল না। ৩য় দিন বিকেলবেলা চা পানের পর ব্যোমকেশ বলিল, আমি একটু বেরোবো। আমারও মন চঞ্চল হইয়া উঠিল। বললাম, কোথায় যাবে? সেন্ট মার্থার স্কুলে খোঁজ খবর নেওয়া দরকার। তুমি কিন্তু বাড়িতেই থাকবে। যদি টেলিফোন আসে। ব্যোমকেশ চলিয়া গেল। তারপর ২ ঘন্টা কড়িকাঠ গুনিয়া কাটাইয়া দিলাম।
6টা বাজিতে 5 মিনিটে টেলিফোন বাজিল। বুকের ভিতরটা ছ্যাট করিয়া উঠিল। বড়ার টেলিফোন করিতেছে। বলিল, বেরিয়েছেন? তাকে বলে দেবেন ভুজঙ্গধরবাবু কোট প্যান্ট পরে 6:45 ট্রেনে কলকাতা গেছেন। আর একটা খবর আছে, রসিকদের খাতাপত্র পরীক্ষা করে দেখা গেছে 3,000 টাকার গরমিল। রসিকের নামে ওয়ারেন্ট বার করেছি। কলোনির খবর কি? নতুন কোনো খবর নেই। বড়ার টেলিফোন ছাড়িয়ে দিবার পর মনটা কিরকম যেন অস্থির হইয়া উঠিল। ভুজঙ্গধরবাবু কলিকাতায় আসিতেছেন, এ সংবাদ গুরুতর কতখানি কিছুই জানি না। ব্যোমকেশ কখন ফিরিবে জানি না। ব্যোমকেশ ফিরিল ঠিক সোয়া 6টার সময়। ভুজঙ্গধরবাবু সংবাদ দিতেই তার মুখ উজ্জ্বল হইয়া উঠিল। সে হাতের ঘড়ি দেখিয়া বলিল, ট্রেন এসে পৌঁছতে এখনো 8 ঘন্টা দেরি আছে, অনেক সময় আছে, বলিয়া নিজের শয়নকক্ষে গিয়া দ্বার বন্ধ করিয়া দিল। আমি দ্বারের নিকট হইতে বলিলাম, রসিক দে দোকানে 3,000 টাকা মেরেছে। ওপার হইতে আওয়াজ আসিল, বেশ বেশ। 5 মিনিট পরে ঘর হইতে বাহির হইয়া আসিল একটি আধবয়সী ফিরিঙ্গি। পরিধানে ময়লা জিন্সের প্যান্টুলুন, রংচটা আলপাকার কোট, মাথায় তেল চিটে নাইট ক্যাপ, ছাটা গোপের ভিতর হইতে আধ পরা একটা চুরুট বাহির হইয়াছে। বললাম, এ কি গুয়াঞ্চি পিদ্রু সেজে কোথায় চললে? সাহেব কড়া সুরে বলিল, নান অফ ইউর বিজনেস ইয়াং ম্যান, বলিয়া পা ঘষিয়া বাহির হইয়া গেল। তারপর 10:30টার আগে তাহার আর দেখা পাইলেন না। একেবারে স্নান সারিয়া গরম চায়ের পেয়ালা হাতে লইয়া বাহিরের ঘরে আসিয়া বসিল। আমি বললাম, কোট প্যান্টলুনের একটা মহৎ গুণ পড়লেই মেজাজ সপ্তমে চলে যায়। আশা করি মাথা ঠান্ডা হয়েছে। ব্যোমকেশ বলিল, কোট প্যান্টলুনের আর একটা মহৎ গুণ কি বলতো? বেশি ছদ্মবেশের দরকার হয় না। তুমি বোধহয় খুবই উৎসুক হয়ে উঠেছ। তা তো উঠেছি, এবার তোমার হৃদয়ে ভার লাঘব করো। কোনটা আগে বলবো? ভুজঙ্গধরবাবু বৃত্তান্ত? হ্যাঁ হ্যাঁ, ওইটাই তো। ব্যোমকেশ চায়ে একটা চুমুক দিয়ে বলল, বুঝতেই পেরেছ, ফিরিঙ্গিসে যে শিয়ালদা স্টেশনে গিয়েছিলাম, উদ্দেশ্য ছিল ভুজঙ্গধরবাবু কোথায় যান সেটা দেখা। সেই সময় তাকে আবিষ্কার করে তার পিছু নিলাম। তখন সন্ধে ঘনিয়ে এসছে। তাকে অনুসরণ করা খুব একটা শক্ত হলো না। তিনি ট্রামে চললেন, আমিও ট্রামে চললাম। মৌলারির মোড়ে এসে তিনি নামবেন, আমিও নামলাম। তারপর ধর্মতলা দিয়ে কিছু দূরে গিয়ে তিনি একটা গলির মধ্যে ঢুকে পড়লেন। গলির পর গলি, তস্য গলি। দেখলাম ফিরিঙ্গি পাড়ায় এসে পৌঁছেছি। ভালোই হলো, পাড়ার সঙ্গে আমার ছদ্মবেশ বেশ খাপ খেয়ে গেল। কোট প্যান্টলুনের ওই মাহাত্ম্য যে পাড়াতেই যাও বেমান হবে না। তারপর একটা ইঁদো পড়া বাড়ির দরজার পাশে দুটো স্ত্রীলোক দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়েছিল। ভুজঙ্গধরবাবু গিয়ে তাদের সঙ্গে খাটো গলায় কথা বললেন। তারপর বাড়ির মধ্যে ঢুকে গেলেন। স্ত্রীলোক দুটো দাঁড়িয়েই রইল। জিজ্ঞাসা করলাম, তাদের কিরকম মনে হলো? ব্যোমকেশের মুখে বেতৃষ্ণা ফুটিয়ে উঠিল। সে বলিল, দেবতা ঘুমোলে তাহাদের দিন, দেবতা জাগিলে তাহাদের রাতি, ধরার নরক সিংহদুয়ারে, জ্বালায় তাহারা সন্ধ্যাবাতি। তারপর বলো। আমি বড় মুশকিলে পড়ে গেল। ভুজঙ্গধরবাবুর চরিত্র আমরা যতটা জানতে পেরেছি তাতে আশ্চর্য হওয়ার কিছু ছিল না যদিও, কিন্তু এই এঁদো পড়া বাড়িটাই তার একমাত্র গন্তব্যস্থল কিনা তা না জেনে তাকে ছেড়ে দেওয়া যায় না। আমি বাড়ির সামনে দিয়ে একবার হেঁটে গেলাম, দেখে নিলাম বাড়ির নম্বর হচ্ছে 19। তারপর একটা অন্ধকার কোণে লুকিয়ে অপেক্ষা করতে লাগলাম। মেয়ে দুটো দরজার পাশে দাঁড়িয়ে সিগারেট টানতে লাগলো। প্রায় 40 মিনিট পরে ভুজঙ্গধরবাবু বেরোলেন। আশেপাশে দিকপাত না করে যে পথে এসেছিলেন সেই পথেই ফিরে চললেন। আমিও চললাম। তারপর শটান শিয়ালদা স্টেশনে তাকে 9:55 গাড়িতে তুলে দিয়ে আসছে। চায়ের পেয়ালা এক চুমুকে শেষ করিয়া ব্যোমকেশ সিগারেট ধরাইল। আমি বললাম, তাহলে ভুজঙ্গধরবাবুর কার্যকলাপ থেকে কিছু ধরা গেল না? ব্যোমকেশ কিছুক্ষণ ভ্রুকুটি করিয়া রহিল। তারপর বলল, কেমন যেন একটা ধোঁকা লাগলো। ভুজঙ্গধরবাবু যখন দরজা থেকে বেরুলেন তখন তার পকেট থেকে কি একটা জিনিস মাটিতে পড়ল। ঝিনিত করে একটা শব্দ হলো। তিনি দেশলাই জুড়ে সেটা মাটি থেকে কুড়িয়ে নিলেন। দেখলাম একটা চাবির রিং, তাতে গোটা তিনেক বড় বড় চাবি রয়েছে। এটা ধোঁকা লাগাবার কি আছে? হয়তো কিছু নেই, তবু কেন ধোঁকা লাগছে বুঝতে পারছি। কিছুক্ষণ নীরবে কাটিবার পর বলিলাম, ওদিকে কি হলো? সেন্ট মার্থা স্কুল? মুকেশ বলল, দময়ন্তী দেবী মাস আসছে স্কুলে যাতায়াত করেছিলেন। রোজ যেতেন না, ইংরেজি শেখার দিকেই
খুব বেশি একটা ছাড়ও ছিল না। স্কুলে ২-৩টি পাঞ্জাবি মেয়ে পড়তো, তাদের সঙ্গেই গল্প করতেন। পাঞ্জাবি মেয়েদের সঙ্গে? হ্যাঁ, রবীন্দ্র দিদি পাঞ্জাবি ভাষা জানেন।